Hey guys, welcome back to a new video. Welcome back to Rig Blues. So, football fans, it must have been a long night for you all. আজকে অনেকগুলো খেলা ছিল। আমি অনেকগুলো খেলা নিয়েও কথা বলবো। আশা করি বুঝেই গেছো যে কোন কোন খেলাগুলোর উপরে আজকে আমার ডিসকাশনটা থাকবে। সো আমরা আজকের সব থেকে যে বড় খেলাটা সেই খেলাটা নিয়েই কথা বলি। ইয়েস গাইস, এল ক্লাসিকো ইট ওয়াজ, কোপা ডেল রে ফাইনাল ইট ওয়াজ। দুটোই একদিনে, মানে কোপা ডেল রের ফাইনালে এল ক্লাসিকো, মানে বিশাল বড় একটা ব্যাপার। এত বড় একটা টুর্নামেন্ট, এত হিস্টোরিক্যাল একটা টুর্নামেন্ট, সেখানে স্পেন রাদার ওয়ার্ল্ডের দুটো সব থেকে বড় ফুটবল ক্লাব খেলছে। তো ভাই ম্যাচটার একটা আলাদাই হাইপ থাকবে, একটা আলাদাই ইন্টেন্সিটিতে খেলা হবে। আর ভাই আজকের খেলাটা দেখে না ভাই অনেক দিন পর আমার পুরনো এল ক্লাসিকোর কথা মনে পড়ছে। সেই রোনাল্ডো মেসি টাইমের যে এল ক্লাসিকোগুলো হতো, র্যামসের সেই মানে মেসির ওপর ফাউল করা, ড্যানি অ্যালভেজের সেই মানে হার্ড ট্যাকেলসগুলো, সেই সব কিছুর কথাই আমি মনে পড়ছিল রাদার আমার। অ্যান্ড যেটা এক্সপেক্টেড ছিল সেটাই হয়েছে, রাদার যেটা যে উইনার এক্সপেক্ট করা হয়েছিল এই ম্যাচটা থেকে হবে, সেই উইন করেছে এই ম্যাচটাকে। দেখো, অন পেপারে Barcelona was way too much ahead of Real Madrid according to the pundits and on the basis of the form as well. But ঠিক আছে, যেরকম ডমিনেটিং ভাবে বার্সেলোনা লাস্ট যে কটা এল ক্লাসিকো জিতেছিল, সেইভাবে আই গেস না, এই ম্যাচটা জিততে পারেনি। অনেক দিন পর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের থেকে একটা ফাইটিং স্পিরিট দেখতে পেলাম, যেটা লাস্ট কিছু এল ক্লাসিকোতে খুব বাজেভাবে আমি মিস করছিলাম। মানে লাস্ট কিছু এল ক্লাসিকোতে বার্সা একেবারে একতরফাই ডমিনেট করে জিতেছে, যেটা এই ম্যাচে হয়নি। কিন্তু হ্যাঁ, ম্যাক্সিমাম যারা প্রেডিক্ট করেছিল সেটাই হয়েছে, বার্সেলোনা এই ম্যাচটা জিতেছে। ওয়েল ডিজার্ভিং উইন, ভালো খেলেছে। রাদার এই ম্যাচটা থেকে আজকে যেই জিততো সেই ডিজার্ভিং উইনার্সই ছিল, আমি তো এটাই বলবো, কারণ খেলাটাই আজকে ওরকম দুটো টিম খেলেছে। যদি আমি ডাইরেক্ট খেলাতে আসি, ফার্স্ট থেকে ভাই যেটা এক্সপেক্ট করেছিলাম, মানে যেটা সবাই এক্সপেক্ট করেছিল, বার্সেলোনার প্লেয়িং স্টাইল যেমনি থাকে প্রত্যেকবার, বা এটা তো ফ্লিকের আন্ডারে শুধু হচ্ছে সেরকম না, বার্সেলোনা বরাবরই পজিশন বেসড ফুটবল খেলতে পছন্দ করে। আর সেটাই হয়েছে, বার্সেলোনাই পুরো পজিশনটাকে ডমিনেট করেছিল আজকে। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ ওয়ার নো ওয়্যার, আই উড সে। সেরকম অ্যাটাকও হচ্ছিল না। ভিনিসিয়াসের আজকে খুব একটা ভালো গেম ছিল না। হ্যাঁ, ও লেফট সাইড থেকে খুব একটা অ্যাটাক ট্রাই করছিল, বাট ও অনেকবারই বার্সেলোনার এই অফসাইড ট্র্যাপটাতে আটকে পড়ছিল। ইনিগো মার্টিনেজ, পাউ কুবার্সি আজকে খুব ভালো খেলেছে। আর আমি তো অনেকবারই এই কথাটা বলেছি এই সিজনে, যে বার্সেলোনার যদি তিনটে মেন পিলার্স হয়ে থাকে এই ফর্মটা, বা এই যে রানটা, এত সুন্দর একটা ড্রিম ফর্মে যে টিমটা যাচ্ছে, সেটা তিনটে রিজন, মানে তিনটে প্লেয়ারের জন্য। একটা হচ্ছে ইনিগো মার্টিনেজ, একটা হচ্ছে পাউ কুবার্সি, অ্যান্ড একটা হচ্ছে পেড্রি। এই তিনজন হচ্ছে হানজি ফ্লিকের তুরুপের তাস। এই তিনজনের ওপরে পুরো বার্সেলোনার টিমটা বেস করে তৈরি, মানে খেলছে বেসিক্যালি এবছর। সো এবার ফার্স্ট হাফে তো ভাই রিয়াল মাদ্রিদ বা নো ওয়্যার, সেরকম কোনো অ্যাটাকও করতে পারেনি, পুরো ডিফেন্সিভই খেলে গেছে। পুরো বার্সেলোনাই পুরো ম্যাক্সিমাম ডমিনেট করেছে পুরো ফার্স্ট হাফটাকে। অ্যান্ড যে গোলটা ফার্স্ট হাফে পেড্রি স্কোর করেছিল, অসাধারণ একটা গোল। পেড্রির থেকেই বলটা লামিনের কাছে যায়, লামিন আবার সুন্দর একটা মাইনাস রাখে পেড্রির জন্য, আর একটা খুব অসাধারণ ফিনিশ। কিন্তু ওই যে গোলটা হয়েছিল, ওই গোলটা যদি শুরু বলতে থাকো, যে মুভটা যেটা হয়েছিল, ওই মুভটার যদি শুরু যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে পাউ কুবার্সির ওই ইন্টারসেপশনটা থেকে। ওই ইন্টারসেপশনটা যদি না হতো, বেলিংগাম বলটা যেভাবে বাড়িয়েছিল ভিনিসিয়াসের জন্য, ওটা যদি বেরিয়ে যেত, তাহলে অসাধারণ একটা গোল দেখতে পারতাম আমরা অপোজিট সাইডে। বাট এই গোলটার হয়তো সবাই দেবে না, বাট আমি স্পেশালি পাউ কুবার্সিকে খুব বেশি ক্রেডিট দিতে চাই এই গোলটার ক্ষেত্রে। কারণ ও যদি এই ইন্টারসেপশনটা না করতো, তাহলে হয়তো এই গোলটা আসতো না বার্সেলোনার। সো ফার্স্ট হাফটা শেষ হলো, পুরোটাই বার্সেলোনার ডমিনেন্সেই ছিল। সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ ওয়ার ব্রেভ এনাফ, আরও চান্স ক্রিয়েট করছিল, একটু অন দ্য বলও একটু আসছিল, অফ দ্য বল তো পুরোপুরি ডিফেন্সিভ শেপেই ছিল, ডিফেন্সিভ শেপটাকে মেনটেন করছিল, উইচ ওয়াজ ভেরি কমন ওয়ার এক্সপেক্টেড রাদার, বিকজ ডিফেন্স লাইনে এত ইঞ্জুরিজ। তো
আর রিসেন্ট ফর্ম ওয়াইজও অনেকটাই ডাউন চলছে রিয়াল মাদ্রিদ। তো সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ ফার্স্ট থেকে একটুখানি সেফ খেলারই চেষ্টা করছিল, আর বাট আনফর্চুনেটলি যেটা রিয়াল মাদ্রিদ চেয়েছিল সেটা হয়নি। ফার্স্ট হাফে 0-0 রাখতে চেয়েছিল, বাট অলরেডি ওরা গোল খেয়ে গেছিলো। ওরা কাউন্টার হিট করতে চেয়েছিল, সেটাও করতে পারেনি ঠিক করে ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে অন দ্য বল কিছু অ্যাক্টিভিটিস, কিছু মুভমেন্ট আমি দেখতে পারছিলাম, ভালো খেলছিল। ফার্লান মেন্ডির একটা চোট যেটা আবার ভোগাবে ডিফেন্স লাইনটাকে রিয়াল মাদ্রিদের, কারণ ফার্লান মেন্ডি ইজ আ ভেরি স্ট্রং প্লেয়ার অ্যাট দ্য ব্যাক। ওরকম প্লেয়ার খুব জরুরি কারেন্ট সিচুয়েশনের মাদ্রিদের। তো ও চোট পেয়ে গেল, তারপরে ফ্র্যান গার্সিয়া আসলো ওর জায়গাতে। ফ্র্যান গার্সিয়াও ভালোই কভার করেছিল লামিনকে। লামিনের দুটো পাস আজকে দুটো গোলে কনভার্ট হয়েছে লাস্টে, যেটা খুব ভালো সাইন বার্সেলোনার জন্য। বাট লামিন আরেকটুখানি ম্যাচিওরলি যদি ফুটবলটা খেলে, তাহলে ও মানে নেক্সট ইয়ার ব্যালেন ড'র জেতার মতন কন্টেনশনে থাকবে। কারণ ও যেখানে মানে অনেক এরকম জায়গা দেখছিলাম যেখানে পাস করলে আরও বেটার হতো, সেখান থেকে শ্যুট করছিল, বলটাকে আরও বেশি হোল্ড করে ফেলছিল অনেক জায়গাতে। আমি কেউ না লামিনকে জাজ করার, বাট এটা আমার ওপিনিয়ন একটা জাস্ট। সো এটাই যে রাইট হ্যান্ড সাইডে ফ্র্যান গার্সিয়া আসার পরে ভালোই কভার করেছিল ফার্লান মেন্ডির মতন একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার উঠে যাওয়ার পরে। এবার সেকেন্ড হাফে যদি আমি বলি, তাহলে ভাই মানে আস্তে আস্তে রিয়াল মাদ্রিদ যখন একটুখানি অন দ্য বল মুভমেন্টটা বাড়ালো, অ্যাটাকস তৈরি করা শুরু করলো ওরা, দেন একটা তোমার ড্যানি অলমোর একটা তোমার ফাউল অন এমবাপে, আর এমবাপের ভাই খুব ভালো ফিনিশ ছিল ফ্রি কিক থেকে, যে গোলটা ফার্স্ট গোলটা মাদ্রিদের জন্য। বাট আমি বলবো ওই ক্ষেত্রে ওয়ালের অ্যাকর্ডিংলি শেজনি দাঁড়িয়ে ছিল না। এবার আমি খেলাটা যতক্ষণ দেখলাম আমি বুঝলাম না, হয়তো ফার্স্ট টাইমই স্টার্ট করে দিয়েছিল, বাট মানে খেলাটা মানে খুব কুইক স্টার্ট করেছিল মাদ্রিদ ওই ফ্রি কিকটার জন্য। মেবি হয়তো সেই সময় পুরোপুরি মেন্টালিও রেডি হতে পারিনি। আর যদি সেটা না হয়ে থাকে, তাহলে তো আমি পুরোপুরি ডিসক্রেডিট এটা শেজনিকেই দেবো, কারণ ওয়ালার অ্যাকর্ডিংলি একদমই দাঁড়িয়ে ছিল না। স্ট্রাইকটা খুবই ভালো ছিল এমবাপের, একদম ফার কর্নারেই একদম মানে বটমেই রেখেছিল, আর বলটা ইনার বার পোস্ট হিট করে গোলে ঢুকে যায়। সো এটাই ছিল হচ্ছে ফার্স্ট গোল। এবার যদি আমি চুয়াউমিনির গোলটাও ভালো ছিল। এবার যদি আমি বার্সেলোনার যে লাস্ট দুটো গোলের কথা বলি, কারণ তারপরে ম্যাচটা একটা টেবিল টেনিস ম্যাচের মতনই ছিল, কখনো এদিক কখনো ওদিকে, কখনো এদিক কখনো ওদিকে, এমনি হচ্ছিল। এবার যদি আমি লাস্ট দুটো গোলের কথা বলি, সেকেন্ড গোলটা যেটাতে ফেরান টোরেস ইকুয়ালাইজার মারলো, সেটা ভাই আমি বলবো পুরোপুরি টিউবো কর্তুয়ার দোষ। অত তাড়াতাড়ি কমিট করে দেওয়া উচিত ছিল না। ও মানে এতটাই এগিয়ে এসেছিল, লাস্টে গিয়েও বুঝতে পেরেছিল যে ও বলটাতে রিচ করতে পারবে না, ও তারপরে আর কিছু করার ছিল না। তো ওইটা যদি না হতো, তাহলে হয়তো মেবি খেলাটা ওখানেই সিল হয়ে যেতে পারতো। কারণ ওই গোলটা হওয়ার পরেই বার্সেলোনা একটা এক্সট্রা এনার্জি পেলো ফাইট করার আরও। অ্যান্ড ওরকম একটা পজিশন থেকে যখন একটা উইনিং পজিশন 10 মিনিট আর ডিফেন্ড করলে একটা টুর্নামেন্ট জিতে যাবে, সেখান থেকে যদি একটা মানে টিম লিড হারিয়ে ফেলে, জানি ইটস রিয়াল মাদ্রিদ, বাট তাও মেন্টালি একটু হলেও প্রেশার পড়ে টিমের ওপরে। সো সেটাই হলো আস্তে মানে মাদ্রিদের অ্যাটাক, মানে মাদ্রিদ একটু হলেও মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে গেছিলো মেবি সেই সময়। অ্যান্ড তারপরে বার্সেলোনা কন্টিনিউয়াস অ্যাটাক করছিল, মাদ্রিদ তারপরে পুরোপুরি পেনাল্টির জন্য সেটেল হওয়ার চেষ্টা করছিল, বাট অ্যাট দ্য এন্ড জুলস কুন্ডের ওই মানে ম্যাজেস্টিক হিট, যেটাকে আমি বলবো, দারুণ শট ছিল ভাই, স্যালিউট ওটাকে জানানো উচিত আমার, দারুণ শট মেরেছিল ওটাকে। কোর্তা কুড হ্যাভ ডান বেটার অ্যাট দ্যাট পজিশন, বাট বাই দিস আমি কোনোভাবেই জুলস কুন্ডের ওই শটটাকে ডিসক্রেডিট করতে চাই না। খুব ভালো একটা স্ট্রাইক মেরেছিল, ওরকম বটম রাইট কর্নারে, কর্তুয়ার বটম রাইট কর্নারে ওভাবে বলটাকে প্লেস করেছে, ওরকম স্পিডে, ওরকম একটা পজিশনে বলটা রেখেছে, ওটা অনেক বড় বড় গোলকিপার সেভ করতে পারে না। 7 out of 10 টাইমস ওইখান থেকে প্লেয়ার্সরা যদি ওরকম একটা পাওয়ারফুল শট রাখতে পারে, তাহলে ভাই গোল আসে প্লেয়ারদের জন্য। বাকি 3বার গোলকিপারের ওপর যে সেভ করলো কি করলো না। So it was a short summary of El Clasico, which
হ্যাপেন্ড লাস্ট নাইট। এবার আসছি সেকেন্ড ম্যাচে, আমার টিমের ম্যাচে। ইয়েস গাইস, চেলসি ফাইনালি এভারটনকে হারিয়ে দিয়েছে 1 গোলে। এখনও চেলসি ইউসিএলের ইউসিএল স্পটের কোয়ালিফিকেশানের জন্য ফাইট করে যাচ্ছে। জানি না কী হবে, আমি কোনো এক্সপেকটেশনস রাখছি না। আমি বারবার একই কথা প্রত্যেক ভিডিওতে বলি, আমি কোনো এক্সপেকটেশনস রাখছি না এখনও। 1 গেম অ্যাট আ টাইম হলে হবে, না হলে ভাই যেটা হবে ওপরওয়ালার ওপরে। সো আজকে যদি আমি ওই খেলাটা নিয়ে কিছু বলি, ফার্স্ট অফ অল অনেক পজিটিভস ছিল ওই ম্যাচটা থেকে। ফার্স্ট পজিটিভ যেটা আমি বলবো সেটা হচ্ছে হাত জোর করে ভগবানের কাছে আমি কি বলবো, থ্যাংক ইউ জানাতে চাই আমি ভগবানকে যে ভাই জিতে গেছে, জিতে তো গেছে সেটার জন্য তো অবভিয়াসলি। অ্যান্ড সেকেন্ডলি স্যানচেজ আজকে খুব ভালো খেলেছে, কয়েকটা দারুণ সেভ করেছে যেটা আনএক্সপেক্টেড ফ্রম হিম। রবার্টো স্যানচেজের কাছ থেকে ওরকম গোল সেভস কোনো চেলসি ফ্যান্সই এক্সপেক্ট করে না। প্রত্যেক ম্যাচে করেছে, টিমকে হেল্প করেছে, ক্লিন শিট রেখে ম্যাচটা জিততে হেল্প করেছে। কারণ 1 গোলের লিড অলওয়েজ চেলসির মতন টিমের কাছে তো বিশাল রিস্কের একটা ব্যাপার। এমনি পুরো ওয়ার্ল্ডে সবাই বলে যে 1 গোল লিড ইজ নট সেফ, সেখানে চেলসির মতন একটা টিমের কাছে 1 গোলের লিড তো ভাই অনেক রিস্কি একটা জিনিস। তো যখন তখন গোল খেয়ে যেতে পারে। তো সেইখান থেকে চেলসি ম্যাচটা 1-0 জিতেছে। দারুণ কয়েকটা সেভ করেছে রবার্টো স্যানচেজ, ভালো কালেক্ট করেছে বল, ভালো পাস লং বল ভালো বাড়িয়েছে এই ম্যাচে কয়েকটা। সো এটা মেবি ওই ওয়ান অফ আ ডে ওর যেটা ভালো যায়। আশা করবো এরকমও কন্টিনিউ করুক লাস্ট যে কটা ম্যাচ বাকি আছে। যদি আমরা ম্যাচ বাকি আছে ওখান থেকে ভালো চেলসি যদি ভালো খেলে ভালো পয়েন্টস কালেক্ট করতে পারে, তাহলে মেবি ইউসিএল নেক্সট ইয়ার কোয়ালিফাই করলেও করতে পারে। বাট টাইম উইল সে এভরিথিং। অ্যান্ড যদি আমি সেকেন্ড কথা বলি, ভাই নিকোলাস জ্যাকসনের অসাধারণ ফিনিশ। ওই ফিনিশটা নিকোলাস জ্যাকসনকে অনেক কনফিডেন্স দেবে নেক্সট ম্যাচগুলোর জন্য। আর আমি চাই ও যেন আরও বেশি গোল স্কোর করুক। ওর মধ্যে সব কিছু আছে, ফিনিশিং কোয়ালিটিটা ছাড়া ও যদি ওটাকে ডেভেলপ করে নিতে পারে বা ইমপ্রুভ করে নিতে পারে, তাহলে হি ক্যান বি আ ভেরি গুড প্লেয়ার। ওর মধ্যে বল হোল্ড করা, টাইট স্পেসেসে বল নিয়ে টার্ন করা, লিঙ্ক আপ প্লে, দেন ম্যান পুল করা, সব কিছুর এবিলিটি আছে। শুধুমাত্র ফিনিশিংটাই হচ্ছে ওর মেন প্রবলেম। যদি ও ফিনিশিংটা নিজের ওয়ার্ক করে ঠিক করে নিতে পারে, তাহলে আমি কথা দিচ্ছি ও ড্রোগবার লেভেলের স্ট্রাইকার হয়ে যেতে পারে, যদি ওই জিনিসটাকে ঠিক করতে পারে। অবভিয়াসলি সেটা তো সেকেন্ড ক্রাইটেরিয়া, সেটা তো ফার্স্ট ক্রাইটেরিয়া অবভিয়াসলি। হাইন্ডসাইডে আমি কথাটা বললাম, বাট ঠিক আছে। অ্যান্ড আরেকটা হচ্ছে মোজেস কাইসেডো। ভাই রামিরেস, ক্লড ম্যাকালেলি, কান্টে, নাও ইটস মোয়েসেস কাইসেডো। ভাই ওই প্লেয়ারটা যদি না থাকতো তাহলে হয়তো লাস্ট সিজনও অ্যান্ড এই সিজনও চেলসি তো ওই 7, 8, 9, 10 টেবিলের এইরকম একটা পজিশানেই ল্যাঙ্গুইশ করে বেড়াতো, ঘুরে বেড়াতো এইরকমই। ইউরোপিয়ান ফুটবলের কোনো এক্সপেকটেশনসই রাখতে পারতাম না আমরা, জাস্ট লাইক লাস্ট 2-3 ইয়ার্স। বাট ওরকম একটা প্লেয়ার চেলসিতে থাকা ইজ ভেরি গুড ফর আস অ্যাজ আ চেলসি ফ্যান। আমি কথাটা বলছি কারণ ভাই প্রচুর হার্ডওয়ার্কিং, প্রচুর বল উইন করে, ও শট ভালো, ওর পাসিং এবিলিটি ভালো, ও ট্র্যাক ব্যাক খুব ভালো করে। তো এভরিথিং ও প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা বক্স ঠিক করে, যেটা চেলসিতে এখন ম্যাক্সিমাম প্লেয়ার্সদের করা উচিত, খুব দরকার চেলসির মতন একটা ক্লাবে। কারণ ভাই চেলসি নামটাতে অনেক হেরিটেজ, লেগেসি, অনেক কিছু জড়িয়ে আছে। ভাই আমি আমার ক্লাবকে এরকমভাবে নষ্ট হয়ে যেতে দেখতে পারি না। আমি জানি আমার ক্লাবের মধ্যে যে কটা প্লেয়ার্স খেলছে পোটেনশিয়াল আছে, আমি চাই সেই পোটেনশিয়ালগুলো ওই ম্যাক্সিমাম পোটেনশিয়াল ওরা রিচ করুক, আর চেলসিকে আবার নিজের পুরনো ফর্মে, যেমনি পুরো ইউরোপ চেলসিকে চেনে যেরকমভাবে, ওরকম একটা পজিশনে নিয়ে যাক। আমি চাই এটা। টাইম লাগবে, কারণ অ্যাজ আ চেলসি ফ্যান দেখো, আমরা চেলসি ফ্যান্সরা খুব প্রজেক্ট বেসড কোনো জিনিসে আমরা অত করতে পারি না, আমরা অত ভরসা করতে পারি না। বিকজ আমাদের লাস্ট ওনারশিপ স্যার আব্রামোভিচের আন্ডারে যখন চেলসি ছিল, সাকসেস ইজ দ্য কি, আর আমরা খুব শর্ট পিরিয়ডেই সাকসেসগুলো পেতাম। তো এখন সেটার অভ্যেসটা নেই এখনও, আস্তে আস্তে ইভেনচুয়ালি গ্রো হচ্ছে পুরো ফ্যান বেসটার মধ্যে।
যত তাড়াতাড়ি হবে ভালো। আমার অ্যাজ আ চেলসি ফ্যান আমার মধ্যেও হচ্ছে ওই আস্তে আস্তে গ্রো হওয়াটা ভালো, মানে ওই পেশেন্সটা গ্রো হচ্ছে, এটা চেলসি ফ্যান্সদের মধ্যে একদমই নেই। ভাই আমরা কার্লো অ্যানচেলত্তি, জোজে মুরিনিওর মতন কোচকে একটা সিজন জাস্ট সেকেন্ড এসেছে বলে স্যাক করেছি। তো ভাই বুঝতেই পারছো চেলসির স্ট্যান্ডার্ডস কোথায় ছিল একসময়। তো এটাই যে আমি চাই যে এই প্লেয়ার্সগুলো যেন চেলসির ওই পুরোনো যে স্ট্যান্ডার্ডে চেলসি বিলং করতো ওখানে নিয়ে যাক, কারণ চেলসি অনেকটাই পড়ে গেছে এখন লাস্ট কিছু বছরে। তো ইয়া, ফাইনালি চেলসি ভার্সেস এভারটন, নিকোলাস জ্যাকসনের একমাত্র গোলে চেলসি আজকের ম্যাচটা জিতেছে। আই এম ভেরি হ্যাপি। এখনও আমরা ইউসিএল ফাইট, মানে ইউসিএল কন্টেনশনে আছি, মানে ইউসিএল স্পট কোয়ালিফিকেশনের যে কন্টেনশনটা ওখানে আছি, টপ 5-এর মধ্যেই আমরা এখনও ঘোরাফেরা করছি। দেখা যাক নিউক্যাসল, ফরেস্ট, ইউনাইটেড অ্যান্ড লিভারপুল এই লাস্ট 4টে ম্যাচে কী হয়। ওয়ান গেম অ্যাট আ টাইম। অপটিমিস্টিক একদমই হব না, আর আমি পুরো চেলসি ফ্যানবেসকে আমি বলছি প্লিজ অপটিমিস্টিক হয়েও না প্লিজ। সো এটাই, আবারও কনগ্রাচুলেশনস টু অল দ্য চেলসি ফ্যান্স আউট দেয়ার। এনজয়, ইটস আওয়ার ডে, উই হ্যাভ টু এনজয় ইট। সো এটা তো গেল চেলসি এল ক্লাসিকো নিয়ে কথা বললাম, চেলসি এভারটন নিয়ে কথা বললাম। এবার আসবো একটু ইন্ডিয়ান ফুটবলে। আমার আজকে এই ভিডিওটা করার কোনো মানে মোহনবাগানকে নিয়ে বেসিক্যালি কোনো ভিডিও করার রিসেন্ট টাইমসে আর কোনো ইচ্ছা ছিল না, যদি না খুব বড় কিছু করে দিত। কিন্তু ভাই আজকে অনেক একটা বড় জিনিস মোহনবাগান করে দিয়েছে ভাই। বি টিম নিয়ে কেরালা ব্লাস্টার্সের মেন টিমকে হারিয়ে দিল সুপার কাপ কোয়ার্টার ফাইনালসে। যেই কেরালা ব্লাস্টার্স ইস্ট বেঙ্গলকে হারিয়ে, হ্যাঁ, রাউন্ড অফ 16 ইস্ট বেঙ্গলকে হারিয়ে এসেছিল, সেই কেরালা ব্লাস্টার্সে পুরো মেন টিম খেলছে একমাত্র এড্রিয়ান লুনা ছাড়া। খুব সম্ভবত ইনজিওর্ড হয়ে গেছিলো প্র্যাকটিসে। নোয়া সাদোই, দেন হিমিনেস ছিল, হিমিনেস তো প্রচুর মিসও করেছে আজকে। তো সেরকম একটা সিনিয়র পুরো টিমের এগেনস্টে মোহনবাগান বাস্তব রয়ের আন্ডারে পুরো ম্যাক্সিমামই জুনিয়র টিম নিয়ে গেছে খেলতে। তো সেখান থেকে এরকম একটা উইন ভাই টিমটাকে আরও বেশি কনফিডেন্স দেবে নেক্সট ম্যাচের জন্য। আর ভাই মোহনবাগান কি, এটা আজকে খেলে বুঝিয়ে দিল মোহনবাগান কি জিনিস। জুয়ান পেড্রো বানালি এমনি এমনি বলেনি মোহনবাগান ইন্ডিয়ার রিয়াল মাদ্রিদ। ভাই মোহনবাগান এখন কারেন্টলি যে মডেলটাতে চলছে না, মোহনবাগান মানে কি বলবো, ইন্ডিয়ার তো অবভিয়াসলি আমি কম্পেয়ারও করছি না ইন্ডিয়ার কোনো টিমের সাথে মোহনবাগানের। হ্যাঁ আমি জানি নেক্সট ম্যাচটা নেক্সট সেমিফাইনালটা হেরে যেতে পারে, বাট আই এম ভেরি হ্যাপি ভাই এরকম একটা সেকেন্ড টিম নিয়ে, এরকম জুনিয়র টিম নিয়ে মোহনবাগান গিয়ে কোয়ার্টার ফাইনালটা জিতে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। আই এম ভেরি হ্যাপি। তো এটাই যে মোহনবাগান যে মডেলটা এখন ফলো করছে, যেরকম একাডেমি থেকে প্লেয়ার্স বেরোচ্ছে, সেরকম সিনিয়র টিমে রিক্রুটমেন্ট হচ্ছে ফরেন প্লেয়ার্স সাথে ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যাজ ওয়েল। তো ভাই অসাধারণ মানে মোহনবাগান এমন একটা ট্রেজেক্টরিতে আছে। আমি আশা করব এইটা যেন ফলো করুক অ্যাজ আ ফ্যান। আমি চাই মোহনবাগান আরও বড় হোক, এশিয়াতে আরও বড় নাম করুক। আশা করছি অবভিয়াসলি এই বছর বা পরের বছরেই খুব একটা বড় কিছু এশিয়া লেভেলে গিয়ে করে দেবে না, একদমই না। কিন্তু হ্যাঁ, কামিং 5 to 7 ইয়ার্সের মধ্যে যদি এরকমই কিছু জিনিস, মানে এই জিনিসটাকে ফলো করতে পারে বা এই জিনিসটাতে মানে স্ট্যাটিক থাকতে পারে মোহনবাগান, যে এরকমভাবে ক্লাবটা চলছে এখন, তাহলে আমার মনে হয় মোহনবাগান এশিয়াতে একটা খুব ভালো পজিশনে গেলেও যেতে পারে ইনকামিং 5 to 7 ইয়ার্স অর 10 ইয়ার্স মেবি। এটা আমার একটা প্রেডিকশন জাস্ট। তো খেলাতে আসি, সুহেল ভাট, ধীরাজ, সালাউদ্দিন, এরা সবাই দারুণ খেলেছে। আরএফডিএল থেকে ম্যাক্সিমাম টিম মানে প্লেয়ার্সদেরকে রিক্রুট করা হয়েছিল এই টিমে। বাস্তব রয় স্যার অসাধারণ মাইন্ড ভাই। আমার কাছে টপ ইন্ডিয়ান যদি এখন কোনো 3টে কোচ হয়ে থাকে তাহলে অবভিয়াসলি বাস্তব রয় তো থাকবেই সেই লিস্টে। তো বাস্তব রয় দেখিয়ে দিল যে ইন্ডিয়ান কোচেসের মধ্যেও অনেক কোয়ালিটি আছে, অনেক ট্যাকটিক্স ইন্ডিয়ান কোচেসরাও সাজাতে পারে যেটা ফরেন কোচেসরা নাও পারতে পারে। বাস্তব রায় ভাই দারুণ খেলিয়েছে আজকে টিমটাকে, যেরকম সেট আপ করেছিল 5 অ্যাট দ্য ব্যাক নিয়ে নেমেছিল, বাট মানে অন পেপার 5 অ্যাট দ্য ব্যাক ছিল, বাট ম্যাচটা যখন প্রোগ্রেস হচ্ছিল তখন 4 অ্যাট দ্য ব্যাকে গিয়ে একটা এক্সট্রা ম্যান মিডফিল্ডে ঢুকিয়ে দিচ্ছিল। মানে জাস্ট আজকে মোহনবাগানের এই খেলাটা নিয়ে আমি কোনো রিভিউ করব না, জাস্ট আমি প্রেস করব সবকটা টিম মানে প্লেয়ারকে এই টিমের। সুহেল ভাট অসাধারণ খেলেছে, পুরো পোচারের মতন। সালাউদ্দিন
আজকের ম্যান অফ দ্য ম্যাচ। আজকের রাইট সাইডটা সালাউদ্দিন একাই ডিস্ট্রয় করে দিয়েছে। অ্যান্ড যদি আমি তিনটে যদি সিনিয়র প্লেয়ার্সের কথা বলি, দীপক তাংড়ি, আশিক কুরুনিয়ান অ্যান্ড সাহাল, ভাই এরা তিনজনেই অসাধারণ খেলেছে। কেন এরা তিনজনে মোহনবাগানের ফার্স্ট টিমের ফার্স্ট চয়েস হয়ে থাকে ওরা আজকে বুঝিয়ে দিয়েছে ভাই ওদের কোয়ালিটিটা কি। অ্যান্ড নুনো রেইসকে নিয়ে আমি যদি ছোটো করে কিছু বলি, একদম সিজনের ফার্স্ট ম্যাচ খেলতে নামছে ভাই। আমি বেশি জাজ করবো না, বাট হ্যাঁ প্রথম দিনের খেলা দেখে ভাই ওর বল হোল্ডিং, ওর বল রিসিভিং সব কিছুই খুব ভালো। ওকে যদি দেখা যাক মোহনবাগানের মানে মোহনবাগান অফিসিয়ালসদের মাথায় এখন কি চলছে ওকে নিয়ে মোহনবাগান অফিসিয়ালসদের কি প্ল্যান নেক্সট সিজনে, সেটা তো সময়ই বলবে। কারণ মোহনবাগান যেরকমভাবে এগোচ্ছে সেরকম আমার মনে হয় না যে ও হয়তো বেশি ফার্স্ট টিম চান্স পেলেও পেতে পারে, বাট দেখা যাক কি হয়। বাট আজকে শুধুমাত্রই মোহনবাগানকে প্রেস করার সময়, কারণ এরকম একটা টিম নিয়ে, এরকম একটা মানে আনএক্সপিরিয়েন্সড টিম নিয়ে পুরো একটা এত বড় একটা টুর্নামেন্টে নেমেছে, সেখানে কেরালা ব্লাস্টার্সে একটা ফার্স্ট টিম খেলছে, সে তাদেরকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। হয়তো ক্লিন শিট রাখতে পারতো, বাট ঠিক আছে, চলে। সো এটাই ছিল আজকের যে কটা ম্যাচ আমি ফলো করতে পেরেছি সেই কটার একটা ছোটো সাম আপ। ভিডিওটা 20 মিনিটের হয়ে গেছে ঠিক, এবার একটু কষ্ট করে দেখে নিও যারা দেখবে। সো দ্যাট ওয়াজ ইট ফর নাও। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য প্লিজ জুড়ে থাকো আমার সাথে, শেয়ার করো ভিডিওটাকে, লাইক করো, কমেন্ট করো তোমাদের থটস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমাকে খুব মোটিভেট করবে এই জিনিসটা, তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি মোটিভেশন পাবো আরও ভিডিও বানানোর জন্য। সো তোমাদের একটা সাবস্ক্রিপশন মিনস আ লট টু মি। সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড টিল দেন, আপ দ্য চেলস।